ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন। 23শে জানুয়ারি ছিল বলেই আমরা হয়তো 15ই আগস্ট পেয়েছি প্রত্যেকে, কিন্তু এই দিনে গোটা দেশের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চূড়ান্ত অপমান করলেন। তিনি কার্যত ঘোষণা করে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন, যা গবেষকরা জানে না, গোটা ভারত জানে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন রাহুল গান্ধীকে কে জানাল না? চিন্তা ভাবনা করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করল কংগ্রেস পরিবার, গান্ধী পরিবার। দেখুন, सरकार ने निर्णय लिया कि नेताजी की जयंती को अब पराक्रम दिवस के रूप में मनाया जाएगा। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণ করে দেশের বীর সন্তানকে কুর্নিশ গোটা দেশের। নেতাজির সামনে যখন নতমস্তক গোটা দেশ, তখনই সব জান্তার মতো হাজির হলেন রাহুল গান্ধী। নেতাজির 128তম জন্মজয়ন্তীতে দেশের বীর সন্তানকে চূড়ান্ত অপমান লোকসভার বিরোধী দলনেতার। বৃহস্পতিবার সকাল 9টা 8 মিনিট সোশ্যাল মিডিয়ায় রাহুল নেতাজির একটি ছবি পোস্ট করেন। ছবির নিচে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুটোই লেখেন তিনি। মৃত্যুর দিন হিসেবে লেখেন 18ই আগস্ট 1945, অর্থাৎ তাইহুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তথাকথিত এবং বিতর্কিত তত্ত্বে শিলমোহর দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। অথচ নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান খুঁজতে গঠিত বিভিন্ন কমিশনের কোনোটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। ক্ষেত্রের মহানায়ক শ্রীকৃষ্ণ, তার জন্মদিন আছে জন্মাষ্টমী, তার শেষটা আমরা জানি না। ঠিক তেমনি জাতির জীবনে 23শে জানুয়ারি আছে, এবং এই 23শে জানুয়ারি শুধু একটা দিন নয়, এটা আমাদের দেশপ্রেমে জারিত হবার, নিজেকে আত্মশুদ্ধি হওয়ার দেশপ্রেমে সুযোগ। যা জানেন না নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরী, তাতে কিসের ভিত্তিতে শিলমোহর দিয়ে দিলেন রাহুল? সোশ্যাল মিডিয়ায় বলেছি যে রাহুল গান্ধীর আইকিউ টেস্ট করা নিতান্ত দরকার। রাহুল গান্ধীর ইন্টেলিজেন্স কোশেন্ট, তার বুদ্ধির মান, সেটাকে যাচাই করা নিতান্ত দরকার। সেটা করে তারপরে বাকিটা দেখা যেতে পারে। যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণের যথাযথ ব্যাখ্যা আমি দিতে পারছি। অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক, কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও বিরোধী দলনেতা, অর্থাৎ এই দেশের মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছেন, রাহুল গান্ধী যে অন্যায় করেছেন, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। যে এখনো পর্যন্ত ভারত সরকার নির্দিষ্টভাবে কিছুই আমাদেরকে জানায়নি। তবে আমার নেতা যখন বলেছেন তখন নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। এটা ভারতবর্ষ সরকারের মত, এটা আমিও বলছি না, আমার নেতাও বলেনি, উনি ওনার মত প্রকাশ করেছেন। 1945-এ 18ই আগস্ট তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। মনোজ মুখার্জি কমিশন তাইওয়ান সরকার থেকে এমনই লিখিত প্রমাণ সংগ্রহ করে। তাহলে রাহুল গান্ধী কিভাবে এই তত্ত্ব রটালেন? সব জানতা রাহুল, নাকি পেছনে কোনো গভীর ষড়যন্ত্র? নেতাজিকে নিয়ে কি কোনো আতঙ্কে ভুগছে গান্ধী পরিবার? রিপাবলিক বাংলা। হালাল নিয়ে এবার বিতর্ক পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। হালালের নামে সিমেন্ট, চকলেট, বিস্কিট কেন বেশি দামে কিনবে অমুসলিম, অর্থাৎ হিন্দু সহ অমুসলিম মানুষ? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। এবং উত্তরপ্রদেশের মতো গোটা দেশে কি এবার বন্ধ হতে চলেছে এই ব্যবস্থা? দিনের শেষে দেখুন বিশেষ রিপোর্ট। হালাল সার্টিফিকেশন অমুসলিমদের সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, তারপরও গ্যাটের কড়ি খরচা করে বেশি দামে জিনিসপত্র কিনতে হচ্ছে হিন্দু সহ তামাম অমুসলিমদের।
হালাল সার্টিফিকেট থাকলেই কর বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, এবং সেই টাকা একটি বেসরকারি সংস্থা হালাল সার্টিফিকেশন সংস্থার কাছে চলে যাচ্ছে সরাসরি। কেন? এর যৌক্তিকতা কি? এসব অসঙ্গতির কথা মাথায় রেখে আগেই হালাল সার্টিফিকেশনে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। যোগী প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছে। সেই মামলার শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে। শীর্ষ আদালতে কেন্দ্রের অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মাংসের উপর হালাল সার্টিফিকেশন রয়েছে, ভালো কথা। তো অবাক করার মতো বিষয় যে সিমেন্টের উপরেও হালাল সার্টিফিকেশন রয়েছে, এমনকি বাদ যাচ্ছে না জলের বোতলও। হালাল সার্টিফিকেশনের মাধ্যমে আদতে কয়েক লক্ষ কোটি টাকা কামিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু কি এই হালাল সার্টিফিকেশন, যাকে ঘিরে এত বিতর্ক? হালাল অর্থ হলো বৈধ। ধর্মীয় বিধান অনুযায়ী অবৈধ কোনো কিছু জিনিস, কোনো কিছু গ্রহণ করা, সেটা আমাদের জন্য অবৈধ। আর এখানেই প্রশ্ন, একজন হিন্দু কেন বিনা কারণে হালালের জন্য বেশি দাম দিয়ে জিনিস কিনবে? গুজিয়া কেনার জন্য আপনাকে একটা কর বা জিজিয়া কর ওই হালাল সার্টিফিকেশন অথরিটির কাছে দিতে হয়, যা থেকে 2 থেকে 3 লক্ষ কোটি টাকার বার্ষিক ব্যবসা। এ টাকা কোথায় ব্যবহৃত হচ্ছে, জঙ্গিপনার জন্য ব্যবহৃত হচ্ছে কিনা কেউ জানে না। যারা এই হালাল সার্টিফিকেশন দেয় তাদের কাজ হচ্ছে এই হালাল সার্টিফিকেশনের মাধ্যমে কিছু পয়সা খিঁচে নেওয়া। চানাচুর কি করে হালাল হয়, মোবাইল ফোন কি করে হালাল হয়? সেকুলার পন্থীরা অবশ্য এতেও বিজেপির রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে। এই বিজেপি সরকার আমাদের ভারতবর্ষটা কি 14দশ শতাব্দীতে নিয়ে যেতে চান, না আগামী 22শ শতাব্দী নিয়ে যেতে চান? ধর্মের প্রাথমিক শর্ত হচ্ছে উদারতা, মানবতা। কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও হালালের মাসুল গুনতে হচ্ছে অমুসলিম আম জনতাকে। হালালের নাম করে এই বৈষম্য কবে বন্ধ হবে? রিপাবলিক বাংলা। দিল্লির বিধানসভা ভোটে এবার প্রচারে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বমহিমায় প্রচারে নেমেছেন তিনি। কি বলেছেন তিনি শুনবেন। পাঁচই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট। একদিকে হ্যাট্রিক করতে জোর কদমে প্রচারে ময়দানে নেমে পড়েছে আম আদমি পার্টি, অন্যদিকে আপকে পাল্টা জবাব দিতে নেমে পড়েছে বিজেপির রথী মহারথীরা। বুধবার ত্রিবেণী সঙ্গমে পূর্ণরূপ দিয়ে সোজা দিল্লির ভোট প্রচার ময়দানে নেমে পড়লেন যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার দিল্লিতে 3টি জনসভা করলেন যোগী আদিত্যনাথ। যোগীর প্রচারের এজেন্ডার ঝলক অবশ্য বুধবারই দেখা গিয়েছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।